নমস্কার বন্ধুরা, আমার খুবই ভালো লাগছে যে আপনাদের আমি অনুপ্রাণিত করতে পারছি। এরকম কিছু মন্তব্য, সেটা আমার এই ভিডিওর বা ফোনের মাধ্যমেই হোক বা আশপাশে বন্ধুরা যারা আছেন, দেখছেন, শুনছেন, তারা অনেকে অনেক রকমভাবে মন্তব্য করেছেন। এটাই আমার সর্বশ্রেষ্ঠ পাওনা এবং তাদের আমার দ্বারা যতটা সম্ভব তাদের প্রশ্নের উত্তর দেয়া। আপাতত ফোনের একজনের বলেছেন বন্ধু, তিনি প্রশ্ন করেছেন যে আমি কোনো ভিডিওতে ওই প্রাণায়াম দেখাবার প্রাণায়ামে প্রারব্ধ ব্যাপারটা প্রারব্ধ ক্ষয় হয় বলেছি। তিনি প্রশ্ন করেছেন যে প্রারব্ধ ক্ষয় হয় বলে আমি শুনিনি, সুতরাং এটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। দেখুন ভাই, বন্ধু, প্রাণায়াম এমনই একটা জিনিস, এটা আমি আগেও বলেছি, এর উৎস হচ্ছে আমাদের নাড়িশুদ্ধি। এর বৈশিষ্ট্য সেই নাড়িশুদ্ধির থেকে আমরা বর্তমানে যে অনুলোম বিলোম প্রাণায়ামটা করছি, এটা তার থেকেই এসছে। নাড়িশুদ্ধির ব্যাপারটা সাধকদের জন্য, আপনারা সেই প্রসঙ্গে যাবেন না, এটুকুন অনুরোধ রাখবো। আর সে যদি আপনি সাধক হতে চান, আলাদা ব্যাপার। আমি আমার যতটা মূলধন আছে আমি আপনাদের সহযোগিতা, সে বিষয়েও সহযোগিতা করতে পারবো আশা রাখি। আর প্রারব্ধে যে ক্ষয় হয়, এটা খুবই সত্যি কথা। কারণ প্রাণায়াম জিনিসটা এমনই যে এতে আপনার দৈহিক এবং মানসিক পরিবর্তন হবেই হবে, যদি ঠিক নিষ্ঠা সহকারে একাগ্রভাবে সমস্ত নিয়ম, নিষ্ঠা কথাটার মানেই সব কিছু এসে যাচ্ছে যদিও, অর্থাৎ একাগ্রতা সহকারে, মনোযোগ সহকারে নিজের একটা বিশ্বাস, যেটা সবচেয়ে আগে দরকার, সেটাই হচ্ছে এই বিশ্বাসটাই হচ্ছে। আর একটা হচ্ছে সংকল্প, অর্থাৎ আমাদের চিন্তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেটাকে আমাকে জানতেই হবে। এই যতক্ষণ না আপনার মনে এই সংকল্পর ভাবটা আসছে, এই যেরকম আমরা বলতে পারি একলব্য, তিনি অস্ত্র শিক্ষা করবেন, এই রকম একটা সংকল্প তার মনে দৃঢ়তা পেয়েছিল। তিনি অবহেলিত হয়েও কিন্তু তাঁরই যে ভাবগুরু, মানে তার কাছ থেকে যিনি দ্রোণাচার্য, তার কাছ থেকে আমরা বলতেও পারি যে বিতাড়িত হয়েছিলেন। সেই দ্রোণাচার্য স্বয়ং তাকে মন্তব্য করেছেন বা নিজে মনে চিন্তা করেছেন যে এই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। এই সম্পর্কে আমি ভিডিও আপনাদের উপহার দিয়েছি, একটু দেখে নেবেন, ভালো লাগবে। আর আমি সেই জায়গা থেকেই বলছি যে এই সংকল্প এরকমই হওয়া উচিত যে আমাকে শিখতেই হবে, আমাকে করতেই হবে। আর একটা কথা বন্ধু জানাই আপনাকে বা আপনাদের, আমরা আমাদের এই রামায়ণ, মহাভারত, বিশেষ করে বেদ থেকেই সবার উৎপত্তি। সব কিছু আমার যে নিজস্ব মত হচ্ছে এইটাই, যে বেদ সারা পৃথিবীতে যত সাহিত্য, কাব্য রচনা, উপদেশ, যত কিছু নিয়মকানুন, সব কিন্তু এই বেদের মাধ্যমেই এসছে। বেদে যেভাবে বক্তব্য রাখা আছে সেটা আমরা ঠিক বুঝতে পারি না, তার জন্যেই পরবর্তীকালে তখনকার দিনেও অনেকে বুঝতে পারতেন না, যার ফলে এটা অনেক ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল, যার ফলে ওই বেদের যুগ থেকে আমরা এসেছিলাম। তখন এলো জৈন, বৌদ্ধ ইত্যাদির প্রভাব এসে পড়লো, আবার বৌদ্ধ যুগ পড়ে আসছে, আমাদের এই ব্রাহ্মণ্যতন্ত্রের যুগ, তারপরে ধ্বংসের যুগ আসছে, যেখানে আমরা মানে আক্রমণের দ্বারা পর্যদুস্ত হয়েছিলাম। এটাও কিন্তু আমাদের অনেক অবক্ষয় বা অনেক ক্ষয় হয়েছে। সে যাক, এগুলো ইতিহাসের ব্যাপার, কাল চক্র যাকে বলে, এটাই হচ্ছে ধরে নিতে হবে আমাদের। দোষগুণ সবার মধ্যেই থাকে,
নিশ্চয়ই আমাদের এমন কিছু মানে অলসতা যদি বলি না, এখানে একটা বৈশিষ্ট্য দেখুন যে তৎকালীন যুগ থেকে অর্থাৎ বৈদিক যুগে বা এই বৌদ্ধ যুগের পর থেকে যে আমাদের দেশে রাজতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল, এই কথাও আমি অনেক দু একটা ভিডিওর মাধ্যমেও আপনাদের বলেছি। তা সেই রাজতন্ত্র বা গণতন্ত্র আমাদের দেশে তখন বেশ ভালো পরিমাণে ছিল। তো তখনও আমরা দেখেছি যে নিজের দেশের রাজা দুর্দশাগ্রস্ত হয়েছে, অপরের দ্বারা মানে অত্যাচারিত হয়েছে বা তাকে আক্রমণ করা হয়েছে, তাতে অন্যান্য আশপাশের যে প্রজারা তারা কিন্তু উল্লসিত হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটাই আমাদের মূল ধ্বংসের কারণ, যেটা এখনও আমার মনে হয় যে এখনও এটা বর্তমান। এর থেকে সরে আসতে পারলেই আমরা কিন্তু খুবই শক্তিশালী সব দিক থেকে। এখন বন্ধুর কথায় আসি যে প্রারব্ধ, এই বেদের মধ্যেও যেসব সূত্রগুলো আছে, যেগুলো আছে, ওখানে হয়তো প্রকৃতিকে আমরা বেদের বেশিরভাগ মানে প্রায় সবকটা সূত্রেই দেখতে পাবো যে ওখানে প্রার্থনার ব্যাপারটা বেশি থাকে, ওই জন্য প্রার্থনার একটা মহিমা আলাদা। তো সেইটা ঠিক বোধগম্য না হতে তার পরবর্তী যুগে বিভিন্ন ধরনের পুরাণ, উপনিষদ এসব সৃষ্টি হলো। আবার তার থেকে আবার একটা জিস্ট, যাকে বলে সার সংক্ষেপে গীতা এলো, অর্থাৎ এই সমস্ত যা কিছু সব কিছু নিয়ে একটা ছোট্ট উদাহরণ হিসেবে গীতার আমাদের কাছে এসে পৌঁছলো। আর আমার মনে হয় সারা পৃথিবীতে যত কাব্য সাহিত্য যত কিছু আছে সবই কিন্তু ওই বেদ বৈর্ভূ বা আমাদের রামায়ণ মহাভারত ছাড়া কিছুই নয়। সবই এই কয়েক হাজার বছর আগে কিন্তু যে যে জিনিসগুলো, যে যে দোষ এবং গুণগুলো প্রকৃতির হোক, অর্থাৎ আমাদের নিজেদের যে মানুষের যে মানবিক গুণ দোষ যা কিছু আছে সব কিছুই কিন্তু ওখানেই ব্যাখ্যা করেছে। আর সেগুলো নিয়েই সে আমরা যেখানেই যাই না কেন, যে কোনো কাব্য সাহিত্য যেখানকার যে দেশেরই হোক না কেন, সে শেক্সপিয়ার, হোমার হোক আর সেই গ্রিক, ল্যাটিন যেখানেই হোক, আর আমাদের এই বর্তমান ভারতেরই হোক, এই কিন্তু দেখবেন চিন্তাভাবনা করে সেই সব কিছু ব্যক্ত হয়ে গেছে অলরেডি ওই বেদ এবং ওই আমাদের বিভিন্ন পুরাণের মধ্যে। এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং প্রারব্ধ, আমি সরে যাচ্ছিলাম আবার আসছি, তা প্রারব্ধ আপনার যাবে। এখানে এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার এটাই, আমরা দেখেছি যে বিভিন্ন পুরাণে, রামায়ণ মহাভারত বা বিভিন্ন পুরাণই হোক না কেন, তপস্যা বলে একটা শব্দ আমরা দেখেছি। সব জায়গাতেই একই কথা বলছে যে তপস্যার দ্বারাই সব কিছু লাভ হতে পারে। সেটা বর্তমান যুগেও কিন্তু এটা কাজে লাগছে। তপস্যার দ্বারাই সব কিছু লাভ হতে, অর্থাৎ আপনার প্রারব্ধ যদি থেকেও থাকে, যেটা আপনার সেটা আলাদা, আবার কর্মফল আলাদা। তো প্রারব্ধ ফল হচ্ছে আমাদের পূর্বজন্মের যে কৃত কর্ম তার ফল, আর আমাদের বর্তমানের কর্মফল সেটা আমরা এখানেই ভোগ করতে পারি, বা সেটাও আবার পরবর্তী জন্মে সেটা তো প্রারব্ধভাবে যেতে পারি। কিন্তু সেই জায়গাটাকে আমরা আগল দিতে পারি, আটকাতে পারি, বাধা দিতে পারি একমাত্র এই প্রাণায়াম, শ্বাসযোগ, যেটাকে আমি নিয়ে বারবার আসছি। এ সম্পর্কে আমি আপনাদের অনেক তথ্যও দিয়েছি, কিছু কিছু অল্প অল্প। আশা করি এরপরে ভবিষ্যতের সঙ্গে থাকলে আমারও বেশ একটু সোজা কথায় যাকে বলে এনার্জি বাড়বে, আমি উদ্দীপ্ত হব। আমি আপনাদের আরও অনেক কিছুই বললাম, যতটা আমার এই ভান্ডারে আছে আমি সবই আপনাদের মানে ভান্ডারে আছে সবই আমি উজাড় করে দিতে চাই। আমার কোনো কার্পণ্য এতে কোনো দিনই ছিল না, এখনও নেই। ব্যাপারটা এটাই যে প্রারব্ধকেও আমরা আটকাতে পারি ওই ধ্যানের মাধ্যমে, তপস্যার মধ্যে। অনেক উদাহরণ আমরা দেখেছি। তপস্যা
করেছেন, অনেক অসুর বীর তারা অমরত্ব বল্লাভ করে শিবের তপস্যায় বসে গেছেন, ও ব্রহ্মার তপস্যায় বসেছেন, উনি দুর্গার তপস্যায় বসে গেছেন ইত্যাদি অনেক জিনিস আমরা দেখেছি। অমর হতে চেয়েছেন, সবই ওই তপস্যার দ্বারাই সম্ভব। অর্থাৎ যিনি মানে মর্ত কথাটার মানে হচ্ছে যে যেখানে মৃত্যু অবশ্যম্ভাবী তাকেই মর্ত বলা হয়। যেখানে মৃত্যু অবশ্যম্ভাবী সেখানে আমরাও সবাই চাই প্রায় যে আমরা অমর হয়ে থাকি, ভোগ সুখ লাভ করি। ভোগের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, আমার বন্ধুর কাছে একরকম, আরেক বন্ধুর কাছে আর একরকম। এটা কোনো ব্যাপার নয়, সেটা সম্পূর্ণ নির্ভর করে নিজের উপরে। তাহলে প্রারব্ধকেও আমরা জয় করতে পারি এই তপস্যার মাধ্যমে। সুতরাং আশা রাখব যিনি প্রশ্ন বা যারা প্রশ্ন রেখেছেন তাদের আমি সদুত্তর দিতে পেরেছি। তারাও চেষ্টা করুন এ সম্পর্কে। সবচেয়ে আগে যেটা দরকার চিন্তন এবং মনন, এবং সেটার প্রক্রিয়াগুলো আপনাকে ক্রমশ এগিয়ে নিয়ে যাবে। মাঠে নামলেই দেখবেন আপনি, জলে নামলেই তবে আপনি সাঁতার শিখতে পারবেন। এগুলো সম্পর্কে বুঝতে গেলে আপনাকে বেশ একটু অধ্যয়নশীল হতে হবে, খোঁজ খবর নিতে হবে। এখন তো খুবই সুবিধা হয়ে গেছে এই যে বর্তমান যে মাধ্যমের দ্বারা আপনার সামনে আমি উপস্থিত হয়েছি, এ একটা প্রধান অঙ্গ শিক্ষার। সেটাকেও সৎ কাজে যদি আমরা লাগাতে পারি, অর্থাৎ ওই একটা প্রবাদ বাক্য থাকতে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। সুতরাং আপনার যা কিছু আছে সেটাকে সৎ কাজে লাগান, সৎ গুণগুলোকে সৎ কাজে লাগান, অবশ্যই আপনার প্রারব্ধকে আপনি জয় করতে পারবেন। এরকম অনেক উদাহরণ আছে। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সবসময় সজীব থাকবার চেষ্টা করবেন। এই প্রাণায়ামই আর শ্বাসযোগ আপনাকে সব দিক থেকে, অর্থাৎ শারীরিক এবং মানসিক দিক থেকে সজীব উৎফুল্লতা বজায় রাখতে আপনার সাহায্য করবে। আমি সেই কামনাই সবার প্রতি রাখতে চাই। ভগবান কেউ নেই, ভগবান আমি আর আপনি। যদি আমরা সেই গুণগুলোকে আয়ত্ত করতে পারি, এই গুণগুলোই হচ্ছে ভগবান। ভগবান, ভগ কথার মানে আমি সব তো আগে ভিডিওতেও দেখিয়ে দিয়েছি ভগবান কাকে বলে, বা এরকম একটা ভিডিও আমার দেওয়া আছে, সেখানেও এই সম্পর্কে উল্লেখ করা আছে। ব্যাপার হচ্ছে আমরাই সব। আমাদের ইচ্ছা, আমাদের যে চিন্তা শক্তি, আমাদের যে বিবেক, সেটাকে যদি আমরা ঠিক মতন চালনা করতে পারি, তাহলেই আমরা সব কিছু জয় করতে পারবো। অবশ্যই সংকল্প, একলব্য। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন বন্ধুরা, সঙ্গে থাকবেন, ওই সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না, লাইক করুন, শেয়ার করুন, কোনো মন্তব্য থাকলে করুন, আমার ভালো লাগবে। সেই মন্তব্যের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে, প্রশ্ন যারা করেন বা যাদের মনে প্রশ্ন থাকে তারাই হচ্ছে সজীব, তারাই জীবন্ত। আর মৃত ব্যক্তি কোনো প্রশ্ন করতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাই আপনিও জীবন্ত থাকুন না, আমিও জীবন্ত থাকি। অমরত্ব চাইছি না, যাতে যেইভাবে জীবন্ত থাকতে পারি, হাসি মুখে আপনাদের সঙ্গে থাকতে পারি, আপনাদেরকেও যদি এই হাসি মুখে রাখবার এই ওপরওয়ালা আমার মা বাবার আশীর্বাদ, আমার মানে যাদেরকে আমি গুরু বলে মানি, এরকম কোনো সাক্ষাৎ গুরু আমার এখনো পর্যন্ত আমার ভাগ্যে হয়নি। সেটা আমার সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য যাই হোক না কেন, আমি কিন্তু নিজের গুরু নিজেই গুরু, নিজের শিষ্য। এটাই হচ্ছে এটা আমার বৈশিষ্ট্য। আছি যদি আমি আমার মনোমতন যেটা আমি চাইছি, যে ধরনের জিনিস, সেটা মোক্ষ কথার অনেকে বলে যে মোক্ষ মুক্তি, আমি বলে দিই এতগুলো কথা যখন বললাম। মোক্ষ কথার হচ্ছে কিছুই নয়, মোক্ষ হচ্ছে নিজের যে অহংকার, এই আমার আমি ইত্যাদির যে অহংকার বোধটা আমাদের মধ্যে আছে, সেই বোধ থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, সেটাকেই বলছে
মোক্ষ। আর মুক্তি কথাটা হচ্ছে যে আমরা এই যে পৃথিবীতে আছি, এই পৃথিবীর অর্থাৎ এই প্রকৃতির যা কিছু ভোগ্য বস্তু, এই ভোগ্য বস্তুকে থেকেও যখন মুক্ত হতে পারছি তখনই কিন্তু আমরা মুক্তি। একেই বলছে মুক্তি। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম। সঙ্গে থাকবেন, আর আপনার সময় আর বাড়াচ্ছি না। নমস্কার নেবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন।